হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করবো। সেটা যদি দেখে নাও, রোধাঙ্ক অন্যান্য পদার্থের উপর কীভাবে নির্ভরশীল করে, রোধাঙ্কের সঙ্গে উষ্ণতা সম্পর্কে, তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, এই 3টি টপিকটা আজকে পুরো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। এবং আমি তোমাদের আজকে যেগুলো পড়াবো সেগুলো প্রত্যেকটাই পুরো বিষয়টাই কিন্তু তোমাদের পুরো এনসিইআরটি বেস করে, অর্থাৎ তোমাদের এনসিইআরটি বইয়ে যা আছে সেইটাই প্রত্যেকটা লাইন বাই লাইন তুলে একদম সহজ সরল তোমাদের বাংলা ভাষায় ভালো করে বুঝিয়ে দেবো। সেই জন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। যেইভাবে তোমরা ক্লাস 11-12 ফিজিক্সটা পড়েছিলে, যেভাবে বুঝতে পেরেছিলে, ঠিক সেই রকমভাবে আমি তোমাদের নিটের জন্য এবং জয়েন্টের জন্য ফিজিক্সটা এনসিইআরটি বইতে পুরো সেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সেই জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত তোমরা দেখবে। ওকে, তা প্রথম যেটা আলোচনা করবো সেটা দেখে নাও যে রেজিস্টিভিটি অফ ভ্যারিয়াস মেটেরিয়ালস। তো অন্যান্য পদার্থের ক্ষেত্রে রেজিস্টিভিটি কীভাবে নির্ভরশীল আছে। রেজিস্টিভিটি বলেছিলাম কি, রেজিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি রোধ, পরিবাহী রোধ। আচ্ছা, সেটা হচ্ছে কি দেখে নাও, আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এল আর এ ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, একক হয়ে যায়, তাহলে আর ইকুয়াল টু রো। আর যদি আমরা রেজিস্টিভিটির একক দেখি, এককটা কী হবে, রো ইকুয়াল টু আমরা বলতে পারি কি আর এ বাই এল। যদি আমি এসআই নিয়ে নিই, ওহম মিটার স্কোয়ার বাই মিটার, লেন্থ হচ্ছে মিটার, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে মিটার মিটার কাটবে, রো হচ্ছে ওহম মিটার, তাই না? এটা হচ্ছে কি রোধাঙ্কের একক। তাহলে রোধাঙ্ক হচ্ছে কি কোনো একক ঘনকের দুই বিপরীত প্রান্তের মাঝের যে রোধটা হবে সেটা হচ্ছে তার রোধাঙ্ক। তাহলে কোনো পরিবাহের রোধাঙ্ক বেশি মানে তার কি রোধ বেশি, কোনো পরিবাহের রোধাঙ্ক কম মানে কি রোধ কম। এবার দেখে নাও, রোধাঙ্কের সঙ্গে আবার রোধাঙ্ক পরিবর্তনের সঙ্গে হচ্ছে কি পরিবাহীর ইলেকট্রন প্রবাহ বা প্রবাহ মাত্রার উপর নির্ভরশীল করে। বিশেষ করে আমরা যদি এখানে রোধাঙ্কের কোন পদার্থের কেমন কী রোধাঙ্ক যদি আলোচনা করি, সেখানে আমরা পদার্থগুলোকে 3টে ক্যাটাগরিতে ডিভাইডেড করতে পারি। একটা হচ্ছে কি কন্ডাক্টর, 2 নম্বর হচ্ছে কি সেমি ইনসুলেটর, আর 3 নম্বর হচ্ছে কি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হচ্ছে এদের ঠিক মিডল বরাবর। তাহলে কন্ডাক্টর কী হচ্ছে দেখো না, কন্ডাক্টর হচ্ছে কি যেখানে খুব সহজে ইলেকট্রন প্রবাহিত হতে পারে। ওকে, কারেন্ট দিলাম, ইলেকট্রন প্রবাহিত হয়ে যাবে। তাহলে সাধারণত আমরা যদি রোধাঙ্কের মানগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, প্রত্যেকটা পদার্থের রোধাঙ্ক কিন্তু আলাদা হয়, সমস্ত পদার্থের রোধাঙ্ক এক হয় না। ওকে, সেই রোধাঙ্কের মানও, তাহলে রোধাঙ্ক যদি আমরা মান নিয়ে নিই, তা যার যত বেশি রোধাঙ্ক মানে কি একটা কনসেপ্টে ক্লিয়ার করো। রোধাঙ্কের মান আর এদের ডিভাইড করার আগে আমরা একটু বলে দিই, যে পদার্থের রোধাঙ্ক, কোনো একটা পদার্থ ধরলাম, তার রোধাঙ্ক হচ্ছে রো ধরলাম। আচ্ছা, যেই পদার্থের রোধাঙ্ক বেশি সেই পদার্থের কি রোধ বা রেজিস্ট্যান্স কত হবে, তার বেশি হবে। যেই পদার্থের রোধাঙ্ক কম তার রেজিস্টিভিটি কম হবে বা রোধ কম হবে। এবার আমরা যদি দুটো পরিবাহী নিই বা দুটো পদার্থ নিই, একটা হচ্ছে কি ধরলাম এটা হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী, আর একটা ধরলাম কি ইনসুলেটর। এবারে বলো, দুটোর মধ্যে যে কার রোধ বেশি হবে, কার রোধাঙ্ক বেশি হবে, রোধ বা রোধাঙ্ক কার বেশি হবে। এটা যদি রো 1 বলি, এটাকে আমি রো 2 বলছি। ভালো করে দেখো, যেই পরিবাহের রোধাঙ্ক বেশি সেই পরিবাহে প্রবাহ মাত্রা কম হবে, অর্থাৎ সেখানে ইলেকট্রন প্রবাহ কম হবে। যেই পরিবাহের রোধাঙ্ক কম সেই পরিবাহিতে ইলেকট্রন প্রবাহ বেশি হবে, প্রবাহ মাত্রা বেশি পাওয়া যায়। তাহলে রোধাঙ্ক ধীরে ধীরে বাড়লে কী হবে, রোধ বাড়বে। রোধ বাড়ছে মানে কি ইলেকট্রন প্রবাহ কমতে থাকবে। তাহলে যার রোধাঙ্ক বেশি তার প্রবাহ মাত্রা কম, আর যার রোধাঙ্ক কম তার প্রবাহ মাত্রা বেশি। তাহলে এই হিসাবে আমি যদি বলি কন্ডাক্টর পরিবাহী আর অন্তরক, এই দুটোর মধ্যে যদি বলি, তাহলে কার রোধাঙ্ক বেশি হবে, অবভিয়াসলি রো 2। রো 2 মাচ গ্রেটার দ্যান রো 1। তাহলে ইনসুলেটারের বা অন্তরকের রোধাঙ্ক অনেক বেশি। ওকে, আর এর কী হচ্ছে কন্ডাক্টর আছে রোধাঙ্ক খুবই কম। সাধারণত আমরা যদি বলি কন্ডাক্টর বা পরিবাহীর ক্ষেত্রে, যেমন তামা, লোহা, অ্যালুমিনিয়াম, এই সমস্ত পদার্থের ক্ষেত্রে এদের রোধাঙ্কের মান, ওকে, রোধাঙ্কের মান সাধারণত হয় 10⁻⁸ ওহম মিটার অর্ডারে, 10⁻⁸ ওহম মিটার অর্ডারে। ওকে,
সেখানে ইনসুলেটার বা অন্তরকের মান হয় 10⁻18 ওহম মিটার, এত গুণ বেশি হয়। দেখতে পারলে এখানটা কত গুণ বেশি, 10⁻18 পজিটিভ 18, এখানে +18, তাহলে কত গুণ বেশি। রোধাঙ্কের মানটা ইনসুলেটারের 10⁻18 ওহম মিটারের মতো হয়, এরকম অর্ডারের হয়, আর কন্ডাক্টরের 10⁻18 ওহম মিটার। তাহলে বুঝতে পারছি কতটা ডিফারেন্স, কতটা হাই কতটা লো, সেই জন্য এটাকে ইনফাইনাইট বলা যেতে পারে। সেই জন্য কোনো অন্তরকের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হয়, যেমন কি কাঠ, প্লাস্টিক, এরকম কোনো রাবার, এরকম জাতীয় পদার্থ, এরা হচ্ছে কি ইনসুলেটার। তাহলে এদের রোধাঙ্ক কত হয়, প্রত্যেকটা পরিবাহীর মধ্যে রোধ থাকে, প্রত্যেকটা পরিবাহী নয়, প্রত্যেকটা পদার্থের মধ্যে রোধ থাকে, প্রত্যেকটা পদার্থের মধ্যে কি রোধ বা রোধাঙ্ক থাকে। এবার তার মান হিসাবে তার মধ্যে কারেন্ট প্রবাহিত হবে কি হবে না সেটা ডিসাইড করা যায়। তাহলে আমরা বলতে পারি যে যত রকম আমরা পদার্থ দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদার্থের রোধ বা রোধাঙ্ক আছে। তাহলে যার রোধাঙ্ক বা রোধ বেশি হবে তার তত প্রবাহ মাত্রা কম হবে। তা যার একদম অসীম ইনফাইনাইট রোধাঙ্ক মানে কি গ্যাপিং, অর্থাৎ আমি যদি বলি একটা তার আর এখানে তার, এখানে কিছু নেই ফাঁকা, তাহলে এখান থেকে ইলেকট্রন প্রবাহ হবে আর এখান থেকে যেতে পারবে না কারণ গ্যাপিং আছে। তার মানে কি দেখবে অসীম, এর রেজিস্ট্যান্স কত অসীম, সেই জন্য এখানে কারেন্ট প্রবাহিত হবে। তারপরে এটা ডিসকানেক্টর হিসাবে আমরা একটা ইনসুলেটরকে বলতে পারি। তাহলে এই জায়গায় যদি আমি একটা কাঠকে লাগিয়ে দিই বা একটা প্লাস্টিককে লাগিয়ে দিই, ওকে, তাহলে কারেন্ট প্রবাহিত হবে কি হবে না, কারণ কি এখানে রোধাঙ্ক কী হচ্ছে ইনফাইনাইট, অসীম হওয়ার কারণে একটাও ইলেকট্রন এদিকে আসতে পারবে না। ওকে, তাহলে এটা হবে না। আর যদি এর জায়গায় একটা পরিবাহীকে লোহা বা তামা এটা লাগিয়ে দিই তাহলে খুব সহজে কি ইলেকট্রন প্রবাহিত হয়ে যাবে, কারণ এদের রোধাঙ্ক খুবই কম। তাহলে আমরা এই রোধাঙ্কের কনসেপ্টে আমি বুঝতে পারছি যে কেন আমরা প্লাস্টিক, রাবার বা কাঠ জাতীয় পদার্থের মধ্যে কেন ইলেকট্রন প্রবাহিত হয় না, আর লোহা, তামা, অ্যালুমিনিয়াম এর মধ্যে দিয়ে কীভাবে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে মেন ডিফারেন্স হচ্ছে কি এদের রেজিস্টিভিটির উপরে। তাহলে রেজিস্টিভিটির ভ্যালুর উপরে ডিপেন্ড করে এটা একটা আমরা রোধাঙ্ক বলছি, একটাকে আমরা কন্ডাক্টর পরিবাহী বলছি, আর একটাকে আমরা বলছি কি ইনসুলেটার। তাহলে সাধারণত ভালো করে এই মানটা অর্ডারটা মনে রাখবো, ওকে, বাই চান্স এমসিকিউ কোশ্চেন দিয়ে দিতে পারে, অর্ডারটা মনে রাখবে যে হচ্ছে কি পরিবাহী, সমস্ত পরিবাহীর হচ্ছে কি রোধাঙ্ক খুবই কম হয়। সাধারণত এর হচ্ছে পাওয়ারগুলো 0.6 10⁻⁸, 0.8 বা 1 something × 10⁻⁸, মানে অর্ডারটা কি থাকে 10⁻⁸ ওহম মিটার। এই অর্ডারে প্রত্যেকটা পরিবাহীর কি থাকে রোধাঙ্ক হয়, যেখানে ইনসুলেটর বা অন্তরকের ক্ষেত্রে হচ্ছে কি 10⁻+18 পজিটিভ 18 ওহম মিটার এরকম অর্ডার হয়। যেমন কি বললাম কি কাঠ, প্লাস্টিক, রাবার এই জাতীয়, সেই জন্য এদের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। যে ইনফাইনাইট অসীম রোধাঙ্ক হওয়ার কারণে, অসীম রোধ হওয়ার কারণে এর মধ্যে দিয়ে কোনো ইলেকট্রন প্রবাহ হয় না বা এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, সেই জন্য এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এবার আসা যাক এদের মিডিল পর্যায়ে জিনিস আছে, সেটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহের ক্ষেত্রে কী হচ্ছে, অর্ধপরিবাহের হচ্ছে কি এটা কখনো কখনো পরিবাহের মতো আচরণ করে, কখনো কখনো অন্তরের মতো আচরণ করে। এটা উষ্ণতার উপর নির্ভরশীল বলে আমরা এটা পরে আলোচনা করছি, কিন্তু এর মানে রেজিস্টিভিটি সাধারণত হচ্ছে কি 10⁻⁻5 ওহম মিটার, বা জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.46 ওহম মিটার এরকম টাইপের হয়। ওকে, অর্থাৎ এটা যেমন কন্ডাক্টর পুরোপুরি মতো সেরকম হয় না, তো এটা উষ্ণতার উপর নির্ভরশীল বলে এর উষ্ণতা আবার এর ইম্পিউরিটি পাওয়ার অর্থাৎ এর ক্যারিয়ারকে বাড়ানো যায়, এই অর্ধপরিবাহের বাহক সংখ্যাকে বৃদ্ধি করা যায় যদি আমরা এখানে কিছু ডোপিং করি, তো সেক্ষেত্রে এর বাহক সংখ্যাও বা মুক্ত ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি করা যায়। ওকে, তাহলে আমরা তিনটে মেটাল জানি, তিনটে মেটাল রেজিস্টিভিটি বা রোধাঙ্ক দেখে নাও। সবথেকে হাই রেজিস্টিভিটি বা রোধাঙ্ক হচ্ছে কার বেশি, অন্তরক, সেই জন্য এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। সবথেকে লো রেজিস্টিভিটি বা রোধাঙ্ক হচ্ছে কি কন্ডাক্টর, সেই তার মধ্যে খুব সহজে ইলেকট্রন প্রবাহিত হয়। তারপর হচ্ছে কি সেমিকন্ডাক্টর। ওকে, তার আবার আমরা যদি আমরা রেজিস্ট্যান্সকে নিয়ে আলোচনা করি, যে রেজিস্ট্যান্সকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, আমরা বা রোধকে আমরা দু রকমভাবে ইউজ করে থাকি। একটা হচ্ছে কি বিজনেস পারপাস বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে কি রেগুলার বা ডেলি ইউজেস বা বিভিন্ন বাড়ি ঘর বা ইলেকট্রনিক্স জিনিসপত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো সেই হিসাবে দু রকম রেজিস্টার থাকে, রেজিস্টার সাধারণত দু রকমভাবে হয়। ওকে, একটা হচ্ছে ওয়্যার বাউন্ড রেজিস্টার, ওয়্যার বাউন্ডেড রেজিস্টার, আর একটা হচ্ছে কি কার্বন
রেজিস্টার। ওকে, এটা হচ্ছে কি তারের সঙ্গে কোনো একটা তারের সঙ্গে জড়িত করে সেটা রোধ তৈরি করা হয়, আর একটা হচ্ছে কি কার্বরোধক। কার্বরোধক যেটা আমরা দেখেছিলাম। তাহলে দেখা রেজিস্টার হচ্ছে দু রকম হয়, আমরা দু রকমভাবে ইউজ করি। একটা হচ্ছে ওয়ার বাউন্ড, যেহেতু এটা তোমার ল্যাবে দেখেছো যে একটা মেটাল থাকে, একটা এরকম মেটাল থাকে, মেটালের তামার তার এইভাবে জড়িয়ে দেওয়া হয়, তাই না? দেখবে বিশেষ করে ছোট্ট ছোট এক্সপেরিমেন্ট করার সময়, বিশেষ করে দেখবে মিটার ব্রিজের যখন তুমি এক্সপেরিমেন্ট করেছিলে, সেখানে দেখবে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো হতো, সেই রেজিস্ট্যান্স মানে এরকম চোখে দেখবে এরকম গোলমো থাকতো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট থাকতো, এখানের সঙ্গে আমরা লাগাতাম এই কালো মতো বা যে কোনো একটা বক্স মতো ছোট্ট একটা বক্স থাকতো এরকম। তো এইটাকে কোনো সময় যদি খুলে দেখো, তো ল্যাবে যিনি থাকেন তেনার পারমিশন নিয়ে একবার খুলে দেখবে যে কী থাকে এখানে। এটা ধরো 5 ওহম রেজিস্ট্যান্স থাকে, নাহলে একটা 10 ওহম রেজিস্ট্যান্স থাকে, মানে খুব লো রেজিস্ট্যান্স হয়, এই রেজিস্ট্যান্সগুলো খুব কম হয়। তো সেই রোধগুলো কীভাবে তৈরি করা হয়, একটা মেটাল থাকে, সেখানে তামার তার দিয়ে জড়ানো, মানে তারকে পাক খাইয়ে রোধ তৈরি করা হয়, সেই জন্য বলা হয় ওয়ার বাউন্ডেড রেজিস্টার। ওকে, তার দ্বারা এগুলো হচ্ছে কি খুব অল্প মানের রোধ তৈরি করা যায় 100-র মধ্যে। ওকে, 100-র মধ্যে কোনো রোধকে যদি আমরা তৈরি করতে চাই, খুব অল্প মানের রোধ, তো সেই জন্য আমরা একে ওয়্যার বাউন্ড রেজিস্টার ইউজ করি। অর্থাৎ এখানে নিকেল বা ম্যাঙ্গানিজ বা ক্রোমিয়াম এই জাতীয় কিছু সংকর ধাতুকে নিয়ে আমরা এরকম একটা ওয়্যার তৈরি করি, সেই ওয়্যারকে একটা মেটালের উপরে দিয়ে জড়িয়ে কিছু একটা রেজিস্ট্যান্স তৈরি করা হয়। তো কী বলে কি ওয়্যার বাউন্ড রেজিস্টার। এগুলো সাধারণত সবসময় ব্যবহার করা হয় সমস্ত ক্ষেত্রে। দেখবে এটা দোকানে সর্বদা পাওয়া যায় না, এগুলো বা বাড়িতে আমরা এগুলো ইউজ করি না। যেই সমস্ত রেজিস্ট্যান্সগুলো বা রেজিস্টারগুলো তোমরা ল্যাবে ইউজ করে বড়গুলো, সেইগুলোকে মনে হয় কোথায় বাড়িতে বা কোনো নর্মাল ডেলি ইউজেসের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়, বা দোকানে নর্মালি কেউ কিনছে, তো এগুলো ইউজ করা হয় না, এগুলো দামও একটু বেশি। ওকে, তাহলে ওয়্যার বাউন্ড রেজিস্টারগুলো সাধারণত বাণিজ্যিকভাবে তৈরি, মানে কাজের জন্য বা কোনো ল্যাবে কোনো এক্সপেরিমেন্ট ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। ডেলি ইউজের জন্য এগুলো ব্যবহার করা হয় না। ডেলি ইউজের জন্য প্রতিদিনে ব্যবহারের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি কার্বন রোধক। কার্বন এই জন্য এটা ইউজ করা হয়। আরও এর সাইজও খুব ছোটো, দেখে না খুব ছোট্ট সাইজ, ক্যাপসুলের মতো দেখবে এরকম, ক্যাপসুলের মতো থাকে এরকম ক্যাপসুলের মধ্যে থাকে, এরকম ইয়েলো কালারের, গ্রিন কালারের, এরকম বিভিন্ন কালার হয়, ইয়েলো কালার, গ্রিন কালার, এরকম টাইপের কিছু কালার হয়। এই কালারের রেজিস্ট্যান্সগুলো ম্যাক্সিমাম হলুদ কালারই বেশি দেখা যায়। এগুলোকে এরকম মাদারবোর্ডে বা যে কোনো বোর্ড, চার্জার হোক বা যে কোনো যত রকম বোর্ড আছে, সেই বোর্ডে দেখবে এরকম ক্যাপ করে লাগানো আছে। তো এগুলো হচ্ছে দেখুন কেন এটা বেশি ইউজ করা হয়, আগে সেই কারণগুলো বুঝে নিতে হবে। এগুলো হচ্ছে কি প্রথমত সাইজটা খুব ছোটো হয়, তারপরে কি এর দামও খুব কম, খুব সস্তা এবং অ্যাভেলেবেল। ওকে, খুব অ্যাভেলেবেল থাকে, দামও খুব কম। আর এগুলোকে এত ছোটো ছোটো আমরা, আর এর রেজিস্ট্যান্স খুব হাই রেজিস্ট্যান্স, অর্থাৎ এর রোধটা কিলো ওহমের উপরে হয়, কিলো ওহম, মেগা ওহম, এত বেশি হয়, সেই জন্য এগুলো ইউজ করা। ওকে, তাহলে একে আমরা কীভাবে চিনব, কার রোধ কীভাবে বুঝবো? এমনি এই রেজিস্ট্যান্সগুলো তো লেখা থাকে গায়ে 5 ওহম এরকম, কিন্তু এইগুলো কোথায় লিখবে? ছোট্ট সাইজ হওয়ার জন্য এর লেখার কোনো জায়গা নেই। তাহলে এমনি কি তার এতেও লেখা যাবে না, খুব সাইজটা ছোট্ট হয়। তুমি দেখবে যে বিশেষ করে ক্যাপাসিটার যে সাইজ, তার থেকেও রেজিস্ট্যান্স সাইজ খুব ছোটো। বিভিন্ন মাদারবোর্ড বা বিভিন্ন রকম যেই ইলেকট্রনিক সার্কিটগুলো খারাপ হয়ে গেছে, সেইগুলো ভেঙে বা খুলে দেখবে, সেখানে এরকম অনেক পেয়ে যাবে। ওকে, দেখে না, এটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। এটা কীভাবে আমরা চিনব, দোকানে যাবে তুমি, দেখো না আজকে আমি তোমাদের এমন একটা শিখিয়ে দেবো। দোকান তোমার মনে হচ্ছে যে 100 কিলো ওহম দরকার, 100 কিলো ওহমের রেজিস্ট্যান্স দরকার, জাস্ট দেখবে বুঝতে পেরে যাবে। দোকানে যাবে, দেখবে রেজিস্ট্যান্স, এইটা বুঝতে পারবে, এটা শুধু তার কালার কোড দেখে, তার গায়ে কিছু কালার থাকে, সেই কালার দেখে তুমি বুঝতে পারবে যে এর রোধ এত, এর রোধ এত সহজে বোঝা যায়। কার্বন রোধক চেনা খুব সহজ উপায়। দেখে না কীভাবে আমরা চিনতে পারি। সাধারণত কার্বন রোধকের ক্ষেত্রে দেখে না, কার্বন রোধকটা আমি বলে দিচ্ছি, দেখে নাও এরকম হয়। ওকে, এতটাও এরকম না, এরকম থাকে। এখানে টোটাল 4টে কালার থাকে, 4টে কালার। এখানে পরপর 3টে কালার থাকে, দেখে নাও
1 2 3টে, তিনটে ডিফারেন্স কালার হতে পারে, তিনটে একই কালার, যে কোনো কালার তিনটে থাকে, তিনটে কালার থাকে, আর শেষের প্রান্তে একটা কালার থাকে, শেষ প্রান্তে একটা কালার থাকে। ওকে, এবারে এই প্রত্যেকটা কালারগুলোর কোড আছে, একটা কোড আছে, কী কী কালার থাকে আমি দেখলাম সেটা একটা যদি একটা সেন্টেন্স মুখস্থ করতে পারো খুব সহজে তুমি এটা বুঝতে পারো। এটা আমি তাছাড়া ক্লাস 12 বলেছিলাম, সেটা কি দেখে নাও। বি বি রয় গ্রেট বয় very good work. B.B. Roy, great boy, very good work. B.B. Roy, great boy, very good work. B.B. Roy, great boy, very good work. খুব সব, তাই না? একটা খুব মজার একটা এর মতো B.B. Roy, great boy, very good work. তাহলে প্রথম বি হচ্ছে কি দেখে নাও, প্রথম বি হচ্ছে কি ব্ল্যাক, ব্ল্যাক। সেকেন্ড বি হচ্ছে কি ব্রাউন। নেক্সট আর হচ্ছে কি রেড। তারপর ওটা হচ্ছে কি অরেঞ্জ। হোয়াইট হচ্ছে কি ইয়েলো। ওকে, জিটা হচ্ছে কি গ্রিন। দেখো স্মল আছে, এগুলো নেবো না। তারপরে বিটা হচ্ছে কি ব্লু। ভিটা হচ্ছে কি ভায়োলেট। জিটা হচ্ছে কি গ্রে। গ্রে, ওকে। আর ডাব্লুটা হচ্ছে কি গ্রে। আর ডাব্লুটা হচ্ছে কি হোয়াইট। তাহলে এইগুলো মনে রাখবে। বিবি রয় গ্রেট বয় ভেরি গুড ওয়ার্ক। ব্ল্যাক ব্রাউন রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু ভায়োলেট গ্রে ওয়ার্ক। ও গ্রে, তারপর হচ্ছে কি হোয়াইট। কোড কি একদম 0 থেকে শুরু করতে হবে। 0 1 2 3 4 5 6 7 8 9, ব্যাস হয়ে গেল। তারপরে রয়টা এখানটায় তিনটে কালার আছে, বাদ বাকি সব একটা করে এখানটায়। ওকে, তাহলে দেখে নাও কী বললাম। বিবি রয় গ্রেট বয় ভেরি গুড ওয়ার্ক। ব্ল্যাক ব্রাউন, ভালো কথা, ব্ল্যাক ব্রাউন রেড অরেঞ্জ ইয়েলো। ওকে, ইয়েলো, তারপর হচ্ছে কি গ্রিন, ইয়েলো গ্রিন ব্লু ভায়োলেট হোয়াইট। ব্যাস 9টা কালার, 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে কোড। 0 থেকে শুরু হবে, একদম 9। 0 1 2 3 4 5 6 7 8 9, মানে 10টা কালার। ওকে, তাহলে এবারে আমরা দেখলাম এই কালার কোড বুঝে গেলাম। তাহলে প্রত্যেকটা কালার তোমাদের বইও লেখা আছে, প্রত্যেকটা কালারের কোড কত আছে। কালার কোড ঠিক আছে বুঝতে, কিন্তু প্রত্যেকটা কালার কীভাবে মনে রাখবে সেইটা এইভাবে। কার কোড কত হবে সেটা এইভাবে মনে রাখলে খুব সহজ হবে। এটা প্রথম থেকে একদম 0, কোনো মুখস্থ হয়ে যাবে ব্যাপার নেই। 0 থেকে 9 ব্যাস হয়ে যাবে। ওকে, এবার দেখুন আমরা কীভাবে এই কালার দেখে আমরা রোধ নির্ণয় করবো, দেখে নাও। তাহলে এখানে আমরা দেখে নেব। তাহলে এখানটায় তিনটে কালার আছে, কি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আর এটা ধরলাম এ, ধরলাম এ, এক্স ওয়াই জেড এ। আমরা এটা পরে বুঝবো, আগে এটা বুঝে নাও। ধরলাম এটা প্রথম ধরলাম নেই। তাহলে এক্স ওয়াই জেড তিনটে কালার দেওয়া আছে, আলাদা তিনটে কালার। তাহলে রোধ কত হবে? এই রোধের ফর্মুলা হচ্ছে কি আর ইকুয়াল টু এক্স ওয়াই। এক্স ওয়াই পাশাপাশি বোঝায়, গুণ আকারে না। প্রথম দুটো কালার কোড, এগুলো কোড, এক্স ওয়াই আছে কোড, প্রথম কালারের কোড, দ্বিতীয় কালার কোড, তৃতীয় কালার কোড। তাহলে এক্স ওয়াই অর্থাৎ এক্স কোড আর ওয়াই কোড পরস্পর পাশাপাশি বসবে, গুণ আকারে নয়। যেমন হচ্ছে কি 2 3, তাহলে 2 3 একসঙ্গে বসবে। 2 3 2 6 এরম হবে নয়, এরম পাশাপাশি বসবে। তাহলে এক্স ওয়াই ইন্টু 10 টু দি পাওয়ার জেড, এত ওহম। এইটা হচ্ছে ফর্মুলা। আমি তোমাদের দেখলাম ফর্মুলা বইয়ে নেই, তবু আমি তোমাদের তৈরি করে দিলাম যাতে সহজে তোমরা বের করতে পারো। এবং রোদ থেকে কালার কীভাবে বের করো সেটা তোমাদের বুঝিয়ে দেবো, এত চিন্তার কোনো বিষয় নেই। আজকের ভিডিও দেখবে, বাজারে গিয়ে তুমি নিজে গিয়ে কালার থেকে রেজিস্ট্যান্স কিনে নিয়ে আসবে। ওকে, এবার পারবে তুমি। তাহলে দেখে নাও, তাহলে কীভাবে বললাম এক্স ওয়াই 10 টু দি পাওয়ার জেড এত ওহম, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এবার যদি আমরা কালার কোড বসিয়ে দিই, ধরলাম প্রথমটার কালার ধরলাম কি রেড, প্রথমটা রেড, তারপর হচ্ছে কি ব্রাউন, তারপরটা কি ধরবো ইয়েলো ধরলাম। তিনটে কালার র্যান্ডামলি আমি এইটা দিলাম, মানে এইটাই ধরতে হবে এটা না, যে কোনো কালার হতে পারে। তাহলে আমি রেড ব্রাউন ইয়েলো এরকম ধরলাম। তার রেডের কোড কত দেখে নাও, রেড হচ্ছে 2,
দেখে না বি বি রয় প্রথমে আর আসছে তাহলে রেড 2, ব্লুটা দেখ গ্রিনের পর, ইয়েলো হচ্ছে দেখে নাও ইয়েলো হচ্ছে 4, গ্রিন হচ্ছে কি প্রথমে, তারপরে তো ব্রাউন আছে তাই না, ব্রাউনটা কত, ব্ল্যাকের পর ব্ল্যাক 0 ব্রাউন 1, তার মানে 1 এইটা। ওকে, আর ইয়েলোর কোড কত, এটা ব্রাউন তারপরে ইয়েলো আছে, ইয়েলো কত, এটা ব্রাউন বলো না, BR দিয়ে দাও, BR ব্রাউন। তাহলে ইয়েলো মানে হচ্ছে কি 4, ওকে 4, তারপরে কোড পেয়ে গেলাম। তার রেজিস্ট্যান্স কত হবে দেখে নাও, R = RB, এখানে বসবে কি R BR × 10⁻Y ইয়েলো এত ওহো, তার মানে আর এর কোড কত 2, ব্রাউন হচ্ছে 1, ওকে 2 1 × 10⁻4 ওহো, তার মানে কত হচ্ছে R = 210 × 10⁻3 ওহম, তার মানে হচ্ছে 210 কিলো ওহম। প্লাস কত সহজ হয়ে গেল, আমি 10⁻3 অর্ডার করে কিলো, কারণ 10⁻3 মানে কে হয় আমরা জানি কিলো, তাহলে 210 কিলো ওহম। আর দেখেন কত সহজে বের করলাম। তাহলে এইভাবে যে কোনো তুমি কালার ধরতে পারো, আমি এটা ধরলাম, তুমি এটা অন্য ধরে নিতে পারো। প্রথমেই গ্রিন ধরে নাও, গ্রিন, তারপরে ব্লু, তারপর ধরে নাও কি ভায়োলেট নিয়ে নাও, যেটা ইচ্ছা, বেশি ধরা যাবে না কম ধরা যাবে না এটা ব্যাপার নাই, তুমি যেটা ইচ্ছা ধরে নিতে পারো। তারপরে দেখে নাও, তারপরে রেজিস্ট্যান্স তাহলে কী হবে, আর গ্রিনের কোড কত দেখে নাও, ইয়েলোর পর গ্রিন, ইয়েলো 4 হলে গ্রিন কত আছে 5, ব্লু গ্রিনের পরে ব্লু 6, ভায়োলেট কত, ভায়োলেট গ্রে, ভেরি গুড ওয়ার্ক, ভালো করে ভেরি গুড ওয়ার্ক ভি, তাহলে হচ্ছে ভি কত হচ্ছে, ভি হচ্ছে 7, ব্লু দেখে নাও ভেরি গ্রেট বয় ভেরি গুড ওয়ার্ক, তাহলে ভি হচ্ছে 7, তাহলে এটা হয়ে গেল আর, দুটো একসঙ্গে বসে 5 6 × 10⁻7 ওহম। ওকে, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 5 6 একটা শূন্য নিয়ে নিলাম, ওকে × 10⁻6 ওহম। 6 মানে কি 10⁻6 হচ্ছে কি মেগা, তাহলে বলতে পারে কি 560 মেগা ওহম। তাহলে বুঝতে পারলে, তাহলে কার্বন রোধের দ্বারা খুব উচ্চমানের রোধ পাওয়া যায়, আর এগুলো খুব ছোট্ট আকারে। তাহলে এবার আমরা দেখে নাও, তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি, যে কোনো রেজিস্ট্যান্সকে যে কোনো রোধের যদি কালার কোড দেওয়া থাকে, সেই কোড দেখে আমরা খুব সহজে তার রোধ কত হবে সেটা বের করতে পারবো। তুমি যে কোনো র্যান্ডামলি কালার ধরে নাও এবং তাকে এই ফর্মুলায় বসাও, এই যে ফর্মুলা বললাম, এই ফর্মুলা XY Z বসালে দেখবে তুমি তার রোধটা কত হবে, সেই রোধটা খুব সহজেই বের করতে পারবে। এবার আসা যাক এই কালারটা, শেষের কালারটা। এটা সাধারণত 3 রকম কালার হয়, একটা হচ্ছে কি সিলভার, একটা হচ্ছে কি গোল্ড, আর একটা হচ্ছে কি কোনো কালার থাকে না, বা সাদা বা নর্মাল যে কোনো কালার থাকে। যদি এখানে হচ্ছে কি এই রেজিস্ট্যান্স তৈরি করতে চাই ইরর বা ত্রুটি হচ্ছে, ওকে সিলভার থাকলে 10% ত্রুটি, গোল্ড থাকলে 5% ত্রুটি, আর কিছু না থাকলে বা সাদা থাকলে 20%। শেষের দিকে দেখে সাদা থাকে বা কিছুই থাকে না, সাদা থাকলেও 20% আর কিছু না থাকলেও 20% ইরর আছে। আর যদি গোল্ডেন কালার থাকে, শেষের দিকে গোল্ডেন কালার থাকে, তাহলে 5% ইরর, আর সিলভার কালার থাকে 10% ইরর। তাহলে এটা এক্স্যাক্ট মান কত হবে দেখো, যদি এইটারই বের করি, এটা ধরলাম আমরা এই কালারটা হচ্ছে কত, তাহলে যদি এ থাকে তাহলে এর ক্ষেত্রে দেখে নাও, তাহলে অ্যাকচুয়ালি যে রেজিস্ট্যান্সটা হবে সেটা কত দেখে নাও, তাহলে R = X Y × 10⁻Z ± A%, ওকে +- A%, অর্থাৎ এখানে যা রোধ হবে সেখান থেকে রেজিস্টার রেঞ্জ কত, সেই রেঞ্জটা বের করতে হবে। সেটা কি R1 = XY 10⁻Z +A%, এইটা, বা R2 = XY 10⁻Z -A%, এই রেঞ্জের মধ্যে রোধটা হবে, ওকে এর মধ্যে রোধটা হবে। তাহলে দেখে নাও প্লাস মাইনাস আমি দিলাম, হয় এর থেকে একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে। তাহলে দেখে নাও এটা হচ্ছে XY × 10⁻Z, তার মানে যা রোধ পাবো সেখানে এই ইররটা প্লাস করে দেবো বা এই ইররটা মাইনাস করে দেবো, ম্যাক্সিমাম মাইনাস করতে হয়, মাইনাসে ইরর আছে, তো এটা মনে রাখবে +- A%। এর কালার হিসাবে যদি সিলভার হয় 10% হয়ে যাবে, এখানে 10% ইরর, এটা যদি সিলভার হয়, আর যদি গোল্ড হয়
তাহলে এটা 5% ইরর হবে। আর সাদা বা অন্য কোনো কালার থাকলে সেটা হচ্ছে কি 20% ইরর। ওকে, তাহলে এই হিসাবে তুমি ইরর বের করতে পারবে। তা দেখে খুব সহজে কালার দেখে তুমি খুব সহজে তাহলে রেজিস্টার বের করতে পারবে। এবার অন্যদিকে যদি আসে যে রেজিস্ট্যান্স থেকে কালার কোড নির্ণয় করা, অর্থাৎ তোমাকে বাজারে কি বললো যে তোমাকে একটা 100 কিলো ওহম রোধ নিয়ে আসতে হবে, তাহলে কীভাবে তুমি কোনটা কালার কী করে বুঝবে, তাহলে সেটাও খুব সহজে বোঝা যায় দেখে। তাহলে আমি এক্সাম্পল স্বরূপ নিলাম, আমি দুটো এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের। যে কোনো র্যান্ডামলি আমি যে কোনো একটা রেজিস্ট্যান্স দিলাম, একটা হচ্ছে ধরলাম 100 কিলো ওহম, আর একটা দিলাম কি 73 ওহম, শুধু ওহম 73 শুধু ওহম, 73 আর কিচ্ছু না, 73 ওহম। তা দুটো রোধ আলাদা, এটা হচ্ছে খুব লো রেজিস্ট্যান্স, এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স। তাহলে প্রথমে এটা বের করে দেবো, এটা কী করে বের করে দেবো, তাহলে একে আমার সাজাতে হবে কী, এটাকে সাজাবো কী আকারে, x y 10⁻z, এ ঠিক একই। ওকে, এই দুটোকে এই আকারে সাজাবো। তাহলে কী করে সাজাবো দেখো, তো দেখে নাও এটা খুব সহজে সাজানো যায়। এটা আমি প্রথমে 100 কিলো দিলাম, আর ইকুয়াল টু 100 কিলো ওহম। তাহলে কিলো মানে বলতে আর কি 100 × 10⁻³ ওহম। কে আমি 10⁻³ দিয়ে কনভার্ট করে দিলাম। তারপর দেখুন 100 আমাকে এখানে কি দুটো ডিজিট, আর তাহলে 100 আছে, তাহলে এটা বলতে 10 × 10⁻⁴ বলতে পারি কি, ঠিক আছে 10 × 100 × 10⁻³ তাহলে 10 × 10⁻⁴ ওহম, এইটা হয়ে গেল। এবার দেখলাম তাহলে এই অর্ডারে চলে এসছে, তাই না। এবার বোঝা যায় 1 কার কোড ব্রাউনের, 0 কার কোড ব্ল্যাকের, 4 কার কোড ইয়েলো, ব্যাস হয়ে গেল ব্যাস। দেখলাম খুব সহজে এটা বেরিয়ে গেল। তাহলে আমাকে যদি 100 কিলো ওহম রোধ বলে, তাহলে আমার কালার কোড কী হবে, প্রথম কালারটা বাদামি, দ্বিতীয় কালারটা নীল, না এটা ব্ল্যাক, ওকে ব্ল্যাক, ওকে শুধু বি দিলাম, ব্ল্যাক মানে কালো, তৃতীয় কালারটা হলুদ। অর্থাৎ এখানে যে আমি রেজিস্ট্যান্সটা চুজ করব 100 কিলো ওহমের জন্য, আমরা যেই কালারটা যে বাজারে গিয়ে যে কালারটা দেখব, সেই কালারটা কি, প্রথম কালারটা কি হতে হবে, ব্রাউন হতে হবে, দ্বিতীয় কালারটা কি হতে হবে, ব্ল্যাক হতে হবে, তৃতীয় কালারটা কি হতে হবে, হলুদ হতে হবে। এই তিনটে কালার দেখব, আমার এটা দেখা দরকার নেই। এক্ষেত্রে আমার এই কালারটা দেখা দরকার নেই। যখন আমার পার্টিকুলার রেজিস্ট্যান্স বলে দেবে, সেক্ষেত্রে আমরা এই কালারটা যা ইচ্ছে তাই হতে পারে, কোনো দরকার নেই। আমরা শুধু এই তিনটে কালার ফলো করব, এই তিনটে কালার ম্যাচ হচ্ছে কিনা। তাই যদি আমাকে 100 কিলো ওহম বলে, তাহলে সেটাকে আমি কী করবো, এই অর্ডারে সাজাবো, সাজিয়ে তিনটে কালার বের করব। তাহলে প্রথম কালার বেরিয়েছে আমার ব্রাউন, তাহলে আমি ব্রাউন চেক করব প্রথমে, তারপরে ব্রাউন থাকার পর নেক্সট চেক করব কি ব্রাউনের সঙ্গে ব্ল্যাক আছে কিনা। ওকে, ব্রাউনের সঙ্গে অন্য কালারও থাকতে পারে, নেবো না, ব্রাউনের সঙ্গে ব্ল্যাক আছে কিনা দেখবো। তাহলে ব্রাউন ব্ল্যাক যখনই মিলে যাবে, তারপরে কালারটা দেখবো ইয়েলো আছে কিনা। যদি ইয়েলো হয়ে যায় তাহলে ব্যাস সেইটাই হবে। তাহলে খুব সহজে দেখে নাও যে রেজিস্ট্যান্স যদি বলে দেওয়া হয়, তোমাকে যদি বলে দেওয়া হয় যে 100 কিলো রোধ নিয়ে আসো, তাহলে খুব সহজে তুমি এই কালার দেখে রোধটাকে বের করতে পারবে না। যদি 1000টাও রেজিস্ট্যান্স থাকে, সেখান থেকে খুব সহজে এই কালার দেখে তুমি সেই পার্টিকুলার 100 কিলো রোধটা কোনটা হবে সেটা খুব সহজে পিক করে নিতে পারবে। ওকে, এবার আসা যায় 73 ওহমটা কী করে বের করবো, তাই না। এটা নাহলে আমার কিলো ওহম আছে, আবার 3টে ডিজিট চলে আসলো, ওইটা তো দুটো আছে, তাহলে ওখানটা কী করবো, এটাও খুব সহজ, একদম ইজি ব্যাপার, কোনো চিন্তার বিষয় নেই। সেটা কি দেখে নাও, আর ইকুয়াল টু কী আছে 73 ওহম। ওকে, দুটো ডিজিট আছে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 73, কারণ এই ফরম্যাট করতে হবে, ইন্টু 10⁻0 ওহম করতে পারি তো। 10⁻0 মানে কত, 1 হয়ে যায়। তার মানে দেখো 7 কার কোড, 7 দেখে নাও ভায়োলেট, 3 কার কোড রেড অরেঞ্জ, এটা হচ্ছে অরেঞ্জ। ওকে, হয়ে গেল। আর 0 কার ব্ল্যাক, তার মানে আমার কালার দেখতে হবে কি ভায়োলেট, ওকে বেগুনি, হচ্ছে কি অরেঞ্জ, কমলা আর কালো। তার মানে আমি যখনই কোনো রেজিস্ট্যান্স দেখব, আমাকে যখন বলবে 73 ওহম রোধ নিয়ে আসতে, তাহলে প্রথম কালারটা আমি ম্যাচ করবো কোনটার সঙ্গে, ভায়োলেট কিনা। তুমি ভাববে যে এই দিকেও হতে পারে, এখন না থাকবে না, পরপর 3টে একদিক থেকে স্টার্ট হয়, মানে এটা মিডল থেকে শুরু হয় না,
যে কোনো একদিক থেকে, হয় এইদিকে না এইদিকে, যে কোনো একদিকে থেকে তিনটে কালার স্টার্ট হয়। তাহলে প্রথম যেটা সেটা ধরবো, প্রথমটা বেগুনি দেখবো, ওকে, তারপরটা দেখবো কি ভায়োলেট দেখবো প্রথমটা, দ্বিতীয়টা যখন প্রথমটা যখন ম্যাচ হয়ে যাবে দ্বিতীয়টা দেখবো কি অরেঞ্জ দেখবো, অরেঞ্জটা ম্যাচ হয়ে গেলে 3 নম্বরটা দেখবো কি ব্ল্যাক দেখবো, কালো দেখবো, ব্যাস। এই তিনটা কালার ম্যাচ হয়ে গেলে ওটাই হচ্ছে কি 73 ওহম। 73 ওহম, 73 কিলো ওহম, সেটা প্রত্যেকটা রোধই খুব সহজে বের করতে হয়। তোমরা নিজেরা এটা করে দেখবো, ওকে। তাহলে আমরা কীভাবে বুঝলাম, প্রথমটা বুঝলাম কি যে কালার দেখে, কোনো রেজিস্ট্যান্সের কালার দেখে তার রোধ কত সেটা বের করা, আর দ্বিতীয় হচ্ছে কি উল্টো দিকে যে রোধ যদি দেওয়া থাকে সেই রোধ থেকে তার কালারগুলো বের করা। এই দুটোই খুব গুরুত্বপূর্ণ, ওকে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটা বুঝবো সেটা রেজিস্ট্রি রোধাঙ্ক উষ্ণতার উপর কীভাবে নির্ভরশীল করে, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন তাহলে উষ্ণতার উপর নির্ভরশীলতা, যেভাবে রোধ ও উষ্ণতার উপর নির্ভর করে, আমরা ক্লাস 12-এর একটা পড়েছিলাম যে বিশেষ করে ওহমের সূত্র অনুযায়ী যে রোধ কোনো পরিবাহীর উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তার রোধও কী হচ্ছে বৃদ্ধি পায়। ঠিক একইভাবে কোনো বস্তু যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তার রোধাঙ্কও বৃদ্ধি পায়। সেটা কীভাবে দেখলাম, সেই ফর্মুলা আছে কি রো টি ইকুয়াল টু রো জিরো, ওকে, 1 প্লাস আলফা টি মাইনাস টি জিরো, ওকে। তাহলে আলফা টি মাইনাস টি জিরো, ওকে, এটা হচ্ছে কি রোধাঙ্কের সমীকরণ। এখানে দেখে নাও রোটিটা আছে কি টি রোটি হচ্ছে কি টি উষ্ণতায় পরিবাহীর রোধাঙ্ক, আর রো জিরোটা হচ্ছে কি টি জিরো উষ্ণতায় পরিবাহীর রোধাঙ্ক, ওকে। এখানে দেখুন আলফা হচ্ছে কি পজিটিভ হবে, আলফা হচ্ছে কি কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, ওকে, রোধাঙ্কের ওকে উষ্ণতা গুণাঙ্ক এটা হচ্ছে, ওকে, টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি এটা হবে। আর এই মানটা আলফার মানটা কি আলফা উষ্ণতার উপর ডিপেন্ড করে 1/T - T0। তাহলে সেই জন্য আলফার এককটা হবে পার ডিগ্রি সেলসিয়াস, এখানে উষ্ণতাকে ডিগ্রি সেলসিয়াসে কম্পেয়ার করা হয়। আর একটা জিনিস দেখবে, এই যেমন আমি বলেছিলাম পরিবারের ক্ষেত্রে কী হচ্ছে যে উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হচ্ছে কি রোদও বৃদ্ধি পায়, কিন্তু কিছু কিছু পদার্থ আছে পরিবারে, যেমন হচ্ছে কি তামা, ক্রোমিয়াম হচ্ছে কি লোহা, নিকেল, এই সমস্ত পদার্থের সংমিশ্রণে তৈরি হয়। তো এই সমস্ত পদার্থের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধাঙ্কের খুব একটা পরিবর্তন হয় না, খুব কম পরিবর্তন হয়। সেই জন্য আমরা যদি বিভিন্ন লেখচিত্র দেখি, যেখানে বিশেষ করে তামার ক্ষেত্রে দেখে নাও, তামার ক্ষেত্রে এই লেখচিত্রটা ঠিক এরকম টাইপের হয় তামার ক্ষেত্রে। আর যদি আমরা এখানে অবশ্যই উষ্ণতাকে খুব কম উষ্ণতায়, এখানে খুব কম উষ্ণতার ক্ষেত্রে দেবেন, অর্থাৎ উষ্ণতা যখন আমি এই টিটাকে যেন কেলভিন উষ্ণতায় কম্পেয়ার করব, সেক্ষেত্রে হচ্ছে 100, এটা হচ্ছে 150, ওকে, কেলভিন, আর এখানে রোধাঙ্ক, সেটা এই ক্ষেত্রে পরিবর্তন হবে। যদি আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখি সেটা এরকমভাবে পরিবর্তন হয়। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে দেখলাম যেমন হচ্ছে কি নাইক্রোমে দেখলাম, নাইক্রোম হচ্ছে কি হচ্ছে আয়রন, কপার, তারপর হচ্ছে কি তোমার এদিকে ক্রোমিয়াম, এই সমস্ত পদার্থের সংমিশ্রণ তৈরি। তো এই ক্ষেত্রে এদের উষ্ণতা যদি খুব সামান্য পরিমাণ উষ্ণতা যদি বৃদ্ধি করে, সেটা এদের রোধাঙ্ক খুব একটা পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা এই উষ্ণতাকে যদি কেলভিন স্কেলে নিই, ভালো করে দেখলাম উষ্ণতাটাকে যদি আমরা কেলভিন স্কেলে নিই, ধরলাম 100, 200, 500, মানে আমরা উষ্ণতাটাকে কিনে নিচ্ছি কেলভিন স্কেলে নিই। যদি আমরা উষ্ণতাকে কেলভিন স্কেলে নিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হয় না। এটা আমরা নাইক্রোম, এটা নাইক্রোম তারের ক্ষেত্রে, এটা যে কি কপারের ক্ষেত্রে। তাহলে এখানে উষ্ণতা পরিবর্তন রোধাঙ্ক বা রোধ খুব একটা বেশি বৃদ্ধি পায় না। আমরা যদি এর ক্ষেত্রে এর নিই অর্ধ পরিবারের কথা বলি, সেক্ষেত্রে তো পুরো একদম কেসটা উল্টো হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি অর্ধ পরিবারের ক্ষেত্রে, সেটা কেমন হয় দেখে নাও, উষ্ণতার সঙ্গে কি পরিবর্তন হয়, ঠিক অপোজিট। এর ক্ষেত্রে কী হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধাঙ্ক বাড়ছে, কিন্তু এইভাবে বাড়ছে, দেখে নাও এইভাবে বাড়ছে। কিন্তু আমরা যদি এর অর্ধ পরিবারের ক্ষেত্রে নিই, অর্ধ পরিবারের ক্ষেত্রে কী হচ্ছে দেখে নাও এইরকম হয়ে যায় রোধাঙ্ক আর উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা যত বাড়বে রোধাঙ্ক তত হচ্ছে কি কমে যাচ্ছে, ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে অর্ধপরিবারকে দেখাচ্ছে কি
উষ্ণতা যত বৃদ্ধি পাবে রোধাঙ্ক তত বৃদ্ধি কমে যাবে। আমরা যদি নিই এর আগে যেটা আমি বলেছিলাম মোবিলিটির ক্ষেত্রে বলেছিলাম, সেখানে আমরা কন্ডাক্টিভিটি বের করেছিলাম। কন্ডাক্টিভিটি কী ছিল? সিগমা ইকুয়াল টু এন স্কোয়ার বাই কে। আমি কে আকারে রাখবো, ওকে, এন স্কোয়ার বাই কে। তার রোধাঙ্ক কী হবে? রো ইকুয়াল টু 1 বাই সিগমা, তার মানে এটা উল্টে যাবে, তাহলে এটা হবে কি কে বাই এন স্কোয়ার। তার রো ইকুয়াল টু কী পাচ্ছি? কে বাই এন স্কোয়ার, এইটা, তাহলে কে বাই এন স্কোয়ার। এবার একটা অর্ধপরিবাহের ক্ষেত্রে কী হচ্ছে? অর্ধপরিবাহের ক্ষেত্রে উষ্ণতা যত বৃদ্ধি পাবে নাম্বার অফ ক্যারিয়ার্স বা নাম্বার অফ ফ্রি ইলেকট্রন কী হবে? বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে। তাহলে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ এন ইকুয়াল টু কি ইলেকট্রন সংখ্যা বা নাম্বার অফ ক্যারিয়ার্সও বলতে পারি, শুধু এখানে ইলেকট্রন হোল্ড বলো, ওকে। তাহলে অর্ধপরিবাহের ক্ষেত্রে কী হচ্ছে? যদি এনটা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে যদি এনের মান ইনক্রিজ করে যায়, তাহলে রোধাঙ্ক কী হবে? কমতে ডিক্রিজ করবে। ভালো করে দেখেন সমীকরণটা, ভালো করে দেখেন যে রো ইকুয়াল টু কে বাই এন স্কোয়ার। তাহলে আমি এখানে বলতে চাইছি যদি অর্ধপরিবাহের ক্ষেত্রে কী বললাম? উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কী হচ্ছে? রোধ হ্রাস করে বা রোধাঙ্ক হ্রাস করে। কেন করে দেখেন, তার লজিকটা হচ্ছে কি, যদি আমরা এই সমীকরণটা নিয়ে নিই, কে বাই এন স্কোয়ার, এন হচ্ছে কি নাম্বার অফ ক্যারিয়ার্স, ফ্রি ক্যারিয়ার যেগুলো মুভ করছে, যেগুলো বহন করছে বা কারেন্টটাকে ক্যারি করছে, ওকে। তা সেরকম বাহক দেখে নাও। তাহলে উষ্ণতা যখন বাড়বে, কোনো একটা অর্ধপরিবাহে উষ্ণতা যখন বৃদ্ধি পাবে, তার ফ্রি অফ ক্যারিয়ারের সংখ্যা কী হবে? বৃদ্ধি পাবে। তার নাম্বার অফ ক্যারিয়ার্স এখানে এনের মান কি বৃদ্ধি পাবে। যদি এনের মান বৃদ্ধি পায়, তাহলে নিচেরটা দেখে না, নিচেরটা বাড়ছে, তাহলে রোটা কী হবে? কমবে, তাহলে রোধাঙ্ক হ্রাস পাবে। সেই জন্য এবার রোধাঙ্ক হ্রাস পাবে। তাহলে এটা হচ্ছে কি অর্ধপরিবাহের ক্ষেত্রে, ওকে। তো আশা করি এটা বুঝতে পারলে। তাহলে পরিবাহের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই রোধাঙ্ক বৃদ্ধি পায়, কিন্তু যদি খুব লো টেম্পারেচার সেখানে খুব সামান্য পরিমাণ বৃদ্ধি পায়, ওকে। আর অর্ধপরিবাহের ক্ষেত্রে কি ঠিক অপোজিট কেসটা ঘটে, সেটা কি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধাঙ্ক হ্রাস পায়। আমরা অর্ধপরিবাহ চ্যাপ্টারে বলেছিলাম, কিন্তু আর বেসিক রিজন কারণটা কি, যদি আমরা ফর্মুলা টাইপের বলতে হয়, সেটা হচ্ছে এই ফর্মুলা, এই কারণে। তাহলে এই কারণে আমরা বলতে পারি এখান থেকে নাম্বার অফ ক্যারিয়ার্স যদি বেড়ে যায়, তার এখানে রেজিস্ট্যান্সটা কী হবে? রেজিস্টিভিটি কী হবে? কমে যাবে। রেজিস্টিভিটি কমে যাওয়া মানে কি রোধও কমে যাওয়া, ওকে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যেগুলো পড়ালাম কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।